দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের একটি বিষয় টমাস বেবিংটন ম্যাকলের সম্বন্ধে আমরা এখন আলোচনা করব। টমাস বেবিংটন ম্যাকলে Thomas Babington Macaulay was a renowned British scholar, writer, and historian, as well as a leader of the Whig political party. He belonged to an elite family. From a young age, he distinguished himself academically as a scholar and linguist. He was equally at ease in French, Dutch, German, and Spanish as in his native English. Blessed with extraordinary memory, Macaulay could recite from Milton's Paradise Lost at will. Two of his books on history are Lays of Ancient Rome and The History of England. From the accession of James II. But Macaulay is not generally included in the list of utilitarians. Some of his political views were আমরা সেই পলিটিক্যাল ভিউ তার যা আছে সেগুলো ধীরে ধীরে আলোচনা করব। তো আমরা যেটা বললাম, আমরা উভয় ভার্সনের স্টুডেন্টদের স্বার্থে কিছুটা চেষ্টা করব বাংলা ইংরেজি মিলিয়ে আলোচনা করতে। টেক্সট বেসড আলোচনাটা করার চেষ্টাই করছি। সেক্ষেত্রে আমি যেটা বললাম, সেক্ষেত্রে মূল বক্তব্য হলো টমাস বেবিংটন ম্যাকলে মোটামুটি 1800 থাকে, এখানে লেখাই আছে, দেখো এই তার ছবি, এবং এই ছবির নিচে সালটা লেখা আছে 1800 থেকে 1859, কেমন 1800 to 1859, এই হলো তার সময়কাল, মানে জীবদ্দশার কাল। এবং এই ব্যক্তি তিনি যেমন একজন ব্রিটিশ পণ্ডিত হিসেবে ছিলেন, বিখ্যাত পণ্ডিত ছিলেন, তেমনি সাহিত্যিক ঐতিহাসিক হিসেবেও তার গুরুত্ব কম কিছু ছিল না। তিনি ইংল্যান্ডের পার্লামেন্টের যে রাজনৈতিক দল হুইগ পার্টি, টরি পার্টি, মানে সেই হুইগ দলেরই একজন রাজনৈতিক নেতা ছিলেন। তিনি খুব অভিজাত পরিবারের সন্তান ছিলেন এবং অল্প বয়সেই তার নানান প্রতিভার স্বাক্ষর তিনি রেখেছিলেন। তিনি তার মাতৃভাষা যে মানে ইংরাজি, সেই ইংরাজির প্রতি তার যে অসাধারণ দক্ষতা ছিল, সেই দক্ষতা তিনি জার্মান, ডাচ, স্প্যানিশ, ফরাসি প্রভৃতি ক্ষেত্রে সমানভাবেই দেখাতে পেরেছিলেন। তাছাড়া যে প্যারাডাইস লস্ট সেটা একেবারে অনায়াসে মুখস্থ বলতে পারতেন। তার বইয়ের নামগুলো তো বললামই, Lays of Ancient Rome, The History of England from the Accession of James II, ইত্যাদি। মানে এভাবে আমরা তাকে তার ক্রিয়াকলাপকে হাইলাইট করতে পারি। তাছাড়া সাধারণভাবে মনে হতে পারে মানে তিনি উপযোগবাদী একজন দার্শনিক, এবং সেই গোষ্ঠীর একজন দার্শনিক হিসেবে, ইতিহাসবিদ হিসেবে তাকে দেখা হয়ে থাকে। তার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমরা নানান আঙ্গিকে আলোচনা করতে পারি, এবং সেই হিসেবে আমরা দেখো নিচে পরপর কতগুলো দিক তুলে ধরেছি, এবং সেগুলির ভিত্তিতে আমরা আপাতত আলোচনা। ব্রিটিশ জাতির শ্রেষ্ঠত্ব প্রথমত যেটি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে দ্য সুপিরিয়রিটি অফ দ্য ব্রিটিশ রেস, বা ব্রিটিশ জাতির শ্রেষ্ঠত্ব। সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রথম আলোচনা করব। Macaulay divided the history of world civilization into two categories: the history of civilized people and the history of uncivilized people of the world. While he regarded the British as the epitome of civilization, the Indians were to him the most inferior of all races. He believed the mill
and Indians would progress from their contact with the British. He also believed that it was the noble duty of the British to bring about the progress and advancement of Indian civilization. মেকলে তার ইতিহাস চর্চায় বিশ্ব সভ্যতার যে ইতিহাস তাকে দুটি দৃষ্টিকোণ থেকে দেখেছেন, দুই ভাগে ভাগ করে আলোচনা করতে চেয়েছেন। সোজাসাপটা কথা হলো তা, একটা হচ্ছে যদি সভ্য জাতির ইতিহাস, তো অন্যটি অসভ্য জাতি সমূহের ইতিহাস। তিনি ব্রিটিশদেরকেই চূড়ান্ত সভ্য জাতি বলে মনে করতেন। পাশাপাশি যদি ভারতীয়দের কথা বলা হয়ে থাকে তাহলে তিনি ভারতীয়দেরকে তার বিপরীত বলে মনে করতেন। এবং শুধু তাই না, তার মতে ভারতীয় সভ্যতা পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্টতম জাতির সভ্যতা, মানে এটা বাস্তবত একটি আনসিভিলাইজড রেস এর দ্বারা গঠিত এক সভ্যতা। তার মতে উন্নত ব্রিটিশ সভ্যতা ও সংস্কৃতির সংস্পর্শে এসে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি ও উন্নত হতে পারে। হিতবাদী দর্শনের দ্বারা প্রভাবিত হয়ে মেকলের মত অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি, তার মূল বক্তব্য হলো নিকৃষ্ট ভারতীয় সভ্যতাকে উন্নত করা এদেশে যারা ব্রিটিশ আছেন, অর্থাৎ শাসন দায়িত্ব যে ব্রিটিশদের হাতে আছে, সেই ব্রিটিশ শাসনের মহান কর্তব্যই হলো সেটা। কেমন যে এই মানে ভারতীয়দেরকে, অর্থাৎ এই নিকৃষ্ট জাতির যে সভ্যতা, তাকে আনসিভিলাইজড যে দেশ, তাকে উন্নততর সভ্যতার সংস্পর্শে যেহেতু আনা গেছে, তাই তাকে সেই উন্নততর অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টাটা ব্রিটিশের একটা মহান দায়িত্ব। Macaulay's position in India. Lord Macaulay came to India during the Governor Generalship of Lord William Bentinck. Lord William Bentinck এর যে রাজত্বকাল 1828 থেকে 1835, সেখানে মানে সেই আমলে লর্ড মেকালে তার ল মিনিস্টার বা আইন মন্ত্রী হিসেবে এসেছিলেন। হি অলসো, সময়কালটা বলা হচ্ছে 1828 থেকে 35, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর যে রাজত্বকাল সেই সময়ের কথা বলা হচ্ছে, ওর মধ্যে তিনি এসেছিলেন। হি ওয়াজ অলসো অ্যাপয়েন্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট অফ দ্য কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি তিনি হয়েছিলেন। হি স্পেন্ড only 4 years, মানে তিনি 1834 থেকে 38, from 1834 to 1834 এই 4 বছর তিনি ইন্ডিয়াতে ছিলেন। He argued vigorously in favor of the introduction of Western education and of English as the medium of instruction, মানে শিক্ষাদানের যে মাধ্যম হিসেবে তিনি ইংরেজিটাকেই বেছে নিতে চেয়েছিলেন, ইংরেজি ভাষাকে তিনি বেছে নিতে চেয়েছিলেন। His recommendations of codifying a set of laws in India had a profound effect of British administration. He wrote 2 important essays on the tenures of Lord Clive and Warren Hastings in India. In his last year in India, Macaulay played a vital role in composing the Indian Penal Code. He was the most influential member of Bentinck's Law Commission. লর্ড মেকলে তো ভারতে বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের রাজত্বকালে ভারতে এসেছিলেন এবং কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি হিসেবেই তিনি নিযুক্ত হয়েছিলেন। ভারতে তিনি 4 বছর কাটিয়েছিলেন। এই সময়ে ভারতের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে ইংরেজি ভাষা ও পাশ্চাত্য যে ধ্যান ধারণা, তার প্রসারের ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখেছিলেন। তার তৈরি করা
যে মানে আইন সংক্রান্ত সুপারিশ সমূহ সেগুলি ভারতে ব্রিটিশ শাসনের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। ভারতে ব্রিটিশ শাসনকর্তা লর্ড ক্লাইভ এবং ওয়ারেন হেস্টিংসের বিষয়ে তিনি দুটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা করেছেন। এছাড়া আইন কমিশনের অন্যতম সদস্য হিসেবে মেকলে ভারতের অবস্থানকালে মানে তিনি যে অবস্থান করেছিলেন তার যে শেষ বৎসর অর্থাৎ 1838 সেই সময়ে তিনি ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় ফৌজদারি আইন বিধি কেমন সেটা রচনাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইন্ডিয়ান পেনাল কোড রচনার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা আলোচনা করব আরেকটি দিক। আমরা এইভাবে এই আলোচনা করলাম মেকলের অবস্থান ভারতে, মেকলেস পজিশন ইন ইন্ডিয়া। এখন আমরা আলোচনা করব ক্রিটিসিজম অফ দ্য ইন্ডিয়ান সিস্টেম অফ এডুকেশন, ভারতীয় শিক্ষার সমালোচনা বা নিন্দা। কেমন Macaulay bitterly criticized the Indian system of education. তিনি খুব তিক্তভাবে ভারতবর্ষের যে শিক্ষা পদ্ধতি সেটাকে তিনি সমালোচনা করেছেন। অন 2nd February 1835, 1835 খ্রিস্টাব্দের 2nd ফেব্রুয়ারিতে he presented his famous minutes on the subject to Lord Babington. In this document, he said that the Eastern civilization was corrupt, impure, and unintelligent, and that Western education was far superior to its education system in every way. He believed that the Eastern education system had no scientific thinking or awareness and was inferior to Western education. He claimed that the entire wisdom of India or Arabia was worth no more than one shelf of books in good library in Europe. মেকলে ভারতীয় সভ্যতা ও শিক্ষা ব্যবস্থার তীব্র নিন্দা করেন। এই যে 1835 খ্রিস্টাব্দের মানে ফেব্রুয়ারি 2 তারিখে বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিংকের কাছে তিনি তার ওই যে বিখ্যাত যে মিনিট, যেটাকে আমরা মেকলের মিনিট বলি, সেই মেকলে মিনিট তিনি পেশ করেন। আর এই মেকলে মিনিটে কতগুলি প্রস্তাব ছিল। সেই মানে প্রস্তাবে যা বলা হয়ে থাকে সেগুলিকে আমরা এক এক করে যদি তুলে ধরার চেষ্টা করি তাহলে প্রথমত the Eastern civilization was corrupt, প্রাচ্যের সভ্যতা দুর্নীতিগ্রস্ত, impure, অপবিত্র, and unintelligent, বুদ্ধিহীন। এটাকে তিনি দুর্নীতিগ্রস্ত, অপবিত্র ও বুদ্ধিহীন বলে অভিহিত করেছেন। করে তিনি সরাসরি পাশ্চাত্য শিক্ষার সপক্ষে জোরালো অভিমত ব্যক্ত করেছেন। এটাকে সুপিরিয়র বলে তিনি তুলে ধরতে দ্বিধা করেননি। সেকেন্ডলি, he believed that the Eastern education system had no scientific thinking or awareness and was inferior to Western education. তার মতে প্রাচ্য শিক্ষায় কোন রকম কোন বিজ্ঞান ভিত্তিক বা বিজ্ঞান মনস্ক চিন্তা চেতনা নেই এবং তা পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার চেয়ে সব অংশেই সর্বার্থেই নিকৃষ্ট। Thirdly, he claimed that the entire wisdom of India and Arabia was worth no more than one shelf of books in a good library of Europe.
তিনি দাবি করলেন যে একটি ভালো ইউরোপীয় গ্রন্থাগারের একটি তাক ভারত ও আরবের সমগ্র সাহিত্যের সমকক্ষ, এমন যে ঔদ্ধত্য তা তিনি প্রকাশ করলেন। চরম যে পাশ্চাত্যবাদিতা তার সপক্ষে তিনি তার মত এভাবে ব্যক্ত করলেন। চতুর্থত যে দিকটি আলোচনা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্স গিভেন টু ওয়েস্টার্ন এডুকেশন, অর্থাৎ ইংরেজি শিক্ষার প্রসারে গুরুত্ব দান। এটা খুব স্বাভাবিক ব্যাপার। তিনি যে মনোভাব প্রকাশ করেছেন তাতে ইংরেজি শিক্ষার সপক্ষেই তিনি তার যে চিন্তাধারা সেটাই মানে সেই পদক্ষেপই তিনি গ্রহণ করবেন। The traditional system of education prevailed in India, and Sanskrit or Arabic and Persian were the chosen medium of instruction. Macaulay was in favor of replacing this system with Western education. He was able to convince Bentinck that the mother tongue should be retained up to class 4 in schools, after which English should be the medium of instruction. This would help to spread higher education. He believed, actually Macaulay wished to supplant Indian culture with British culture. He said that through Western education, a class of Indians would be born who would be Indian in blood and color, but English in tastes, in opinions, in morals, and intellects. These Indians would spread the scientific temper and new education among the masses, and they would bring about a renaissance in India. ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার প্রথম পর্বে শিক্ষাদানের মাধ্যম ছিল সংস্কৃত বা আরবি ভাষা। উগ্র পাশ্চাত্যবাদী মেকলে ভারতে পাশ্চাত্য রীতিতে শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন। মেকলে তৎকালীন লর্ড উইলিয়াম বেন্টিংকে এই বিষয়টা বোঝাতে সক্ষম হন যে বিদ্যালয়ে, যেটা এখানে ক্লাস 6 পর্যন্ত বলছে, আমি বোধহয় ওখানে 4 বললাম, যাই হোক ক্লাস 6 মানে ষষ্ঠ শ্রেণী, ষষ্ঠ বর্ষ পর্যন্ত শিক্ষা লাভের পর ষষ্ঠ বর্ষ থেকে ইংরেজি ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে চালু করা উচিত বলে তিনি মত প্রকাশ করেন। এতে উচ্চশিক্ষার প্রসারটা অনেক সহজ হবে। মেকলের লক্ষ্য ছিল ভারতে একটা সাংস্কৃতিক বিজয়। মেকলে উইশ টু সাপ্লান্ট ইন্ডিয়ান কালচার উইথ ব্রিটিশ কালচার। তিনি যে ইচ্ছা প্রকাশ করেছিলেন কি করতে, সাপ্লান্ট ইন্ডিয়ান কালচার, টু রিমুভ ইন্ডিয়ান কালচার, কার দ্বারা, উইথ দ্য ব্রিটিশ কালচার। ব্রিটিশ কালচারের মাধ্যমে তিনি এই সাংস্কৃতিক বিজয় ঘটাতে চেয়েছিলেন। তিনি বলেন যে পাশ্চাত্য শিক্ষার ফলে এদেশে এমন এক ভারতীয় জনগোষ্ঠী তৈরি হবে যারা রক্তে ও বর্ণে হবে ভারতীয়, কিন্তু রুচি, মত, নৈতিকতা ও বুদ্ধিমত্তায় হবে ইংরেজ। Who would be Indian in blood and color, but English in tastes, in opinion, in morals and intellect. তো মানে এই যে জনসাধারণ কে পাওয়া যাবে, তারাই পরে জনগণের মধ্যে নতুন জ্ঞান প্রচার করবে এবং ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতে নবজাগরণ ঘটাবে। আমরা পরবর্তী পদক্ষেপ আলোচনা করব ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি বা ক্রম নিম্ন পরিশ্রুত নীতির প্রবর্তন। মেকলে মনে করতেন যে প্রথম পর্যায়ে এই যে মানে ইংরেজি শিক্ষা সেটা ছড়িয়ে পড়বে উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত যে শ্রেণী তাদের মধ্যে, এবং এদের মধ্যে ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলে তাদের থেকে ক্রমে অপর শ্রেণীর মধ্যে সেই তাদের লব্ধ শিক্ষাটি ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।
জল যেভাবে উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয় ঠিক তেমনি ভাবেই ছড়িয়ে পড়বে। পরবর্তীকালে এই উচ্চ বা মধ্যবিত্ত শ্রেণীর সহায়তায় এই যে পাশ্চাত্য শিক্ষা সেটা ক্রমে ক্রমে উপর থেকে নিচের দিকে অর্থাৎ ভারতের সাধারণ মানুষ এর মধ্যে, নিম্নবিত্তের মধ্যে তা ছড়িয়ে পড়বে। মেকলের এই যে নীতি তা নিম্ন পরিশ্রুত নীতি বা চুইয়ে পড়া নীতি, ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি বা ওজিং পলিসি নামে পরিচিত। Macaulay believed that in the first place the knowledge of the English of Western education would spread among the upper and middle class in India. Gradually, this educated Indian would help to take this new education to the masses, and it would spread in the same way as water filters through the layers of soil to reach rock bottom. The theory is known as the downward filtration theory. Macaulay's role in the history of education in the colonial period is quite important. আমরা এবার মূল্যায়ন কেন্দ্রিক আলোচনা করছি, ইভালুয়েশন বা মূল্যায়ন। ঔপনিবেশিক আমলে ভারতীয় শিক্ষা ও সংস্কৃতির ইতিহাসে মেকলের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। মেকলে ভারতবাসীকে নিজস্ব সংস্কৃতি চর্চা ছেড়ে অন্ধভাবে পাশ্চাত্য সংস্কৃতি চর্চায় অনুপ্রাণিত করেছেন। তাই কোনো ভারতীয় পরিবারে জন্মগ্রহণ করেও যারা নিজেদের জীবনচর্চায় পাশ্চাত্য সংস্কৃতিকে গ্রহণ করে তাদের কখনো কখনো পরিহাস করে মেকলের সন্তান বলে উল্লেখ করা হয়ে থাকে। অমলেশ ত্রিপাঠী মানে যথার্থভাবে বলেছেন যে সমসাময়িক কালের উচ্ছ্বসিত অভিনন্দন লাভ করলেও মেকলের ঐতিহাসিক খ্যাতি আজ নিষ্প্রভ। তার যে মূল বক্তব্য, তিনি ইতিহাস ও ঐতিহাসিক গ্রন্থে এই কথাটা মূলত বলেছিলেন। তিনি বলেছিলেন, even though he received, he means এখানে Macaulay, even though he received high praise from his contemporaries, his repute as a historian is under cloud at present. Not even a century has passed but Macaulay has descended from the high heaven of adulation to the mere of severe criticism. ইতিহাস ও ঐতিহাসিকে তিনি বলছেন, অমলেশ ত্রিপাঠী বলছেন, সমসাময়িক কালের উচ্ছ্বসিত অভিনন্দন লাভ করলেও মেকলের ঐতিহাসিক খ্যাতি আজ নিষ্প্রভ। 1 শতাব্দী অতিক্রান্ত হয়নি, মেকলে স্তুতির সপ্তম স্বর্গ হতে নিন্দার পঙ্কসজ্জায় নেমে এসেছে। লর্ড মেকলের ইতিহাস চেতনা বিভিন্ন কারণে আজ সমালোচিত হয়েছে। সেই সমালোচনার যে দিকগুলি সেগুলিকে যদি আমরা তুলে ধরি তাহলে আমাদেরকে বলতে হবে, প্রথমত অ্যাক্টনের ভাষায় লর্ড অ্যাক্টন said, history must make a stand on facts not in opinions. ইতিহাসকে দাঁড়াতে হবে তথ্যের উপর, ব্যক্তিগত মতামতের উপর নয়। এখানেই মেকলের প্রধান ত্রুটি লক্ষণীয়। তিনি ইতিহাস রচনায় তথ্যের থেকে ব্যক্তিগত মতামতকেই বেশি গুরুত্ব দিয়েছেন। এই ব্যক্তি মতামতটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না। Secondly, his writing is excellent from the literary standpoint, but not always reliable from the point of facts and data. মেকলের রচনা উন্নত সাহিত্য গুণমণ্ডিত হলেও তাতে ঐতিহাসিক তথ্যাবলী সর্বদা নির্ভরযোগ্য ছিল এমনটা নয়। Thirdly, his writings were often one-sided and prejudiced. His support of weak political ideology is often noticeable in his writings. তার রচনা ছিল অনেক সময় একপেশে এবং পক্ষপাত দোষে দুষ্ট। হুইগ দলের ঘনিষ্ঠ সমর্থক মেকলের রচনায় সুস্পষ্ট রাজনৈতিক পক্ষপাতিত্ব লক্ষ্য করা যায়। চতুর্থত বা fourthly, his knowledge
about the medieval age was weak in comparison to his knowledge about the classical age. ইতিহাস চর্চার ক্ষেত্রে ধ্রুপদী যুগ সম্পর্কে তার যতটা ধ্যান ধারণা বা জ্ঞান ছিল ততটা জ্ঞান মধ্যযুগের ইতিহাস সম্পর্কে তার ছিল না। আমরা পঞ্চমত বলতে পারি Macaulay had little knowledge of religion and philosophy, which are important areas of the study of history. ইতিহাসের যে চর্চা সেক্ষেত্রে ধর্ম এবং দর্শন বিষয়ে সমৃদ্ধ জ্ঞান থাকার প্রয়োজন, যে ক্ষেত্রে তার জ্ঞান ছিল অত্যন্ত সীমিত। এবং শেষত আমরা বলবো মানে সিক্সথ যে দৃষ্টিকোণ সেটা হচ্ছে Macaulay often attacked his opponents unfairly and mercilessly. Macaulay তার রচনায় প্রতিপক্ষকে অনেক সময় অযৌক্তিক এবং নির্মমভাবে আক্রমণ করেছেন, যেটা ইতিহাস সম্মত হতে পারে না। এইভাবে আমরা মানে Macaulay যে অবদান বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে তার দর্শনের ক্ষেত্রে, শিক্ষা দর্শনের ক্ষেত্রে সেই অবদানটা আমরা তুলে ধরতে পারি।